দারিংবাড়ি, যাকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর। দারিংবাড়ি উড়িষ্যা রাজ্যের কন্ধমাল জেলার একটি উল্লেখযোগ্য শৈল শহর। মনোরম আবহাওয়া এবং আকর্ষণীয় শৈলময় পরিবেশের জন্য একে উড়িষ্যার কাশ্মীরও বলা হয়ে থাকে। উড়িষ্যার কন্ধমাল জেলার এই পার্বত্যময় জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উচ্চতায় অবস্থান করছে। পূর্বঘাট পর্বতশ্রেণীর বিভিন্ন শৃঙ্গগুলি উঁচু নিচু ত্বরান্বিত ছন্দে শহরটিকে ঘিরে আছে। অপূর্ব নৈসর্গিক পরিমণ্ডল স্থানটিকে স্বর্গীয় মাধুর্য দান করেছে। এর চতুর্দিকে কোথাও পাইন জঙ্গল, কোথাও ঝর্ণা, কোথাও নিবিড় শালবন, কফি বাগিচা এবং সবুজ উপত্যকা যেন প্রকৃতি প্রেমিক এবং পর্যটকদের হাতছানি দিচ্ছে। শীতকালে এখানে যথেষ্ট ঠান্ডা পড়ে। শীতের দিনে কোনো কোনো সময় ঘাসের আগায় বরফ জমে থাকতেও দেখা যায়। শুধু দারিংবাড়ি নয়, এর সাথেই আমরা ঘুরে দেখব গোপালপুর সমুদ্র সৈকত এবং সাথে ঘুরে দেখব রামবা চিল্কা তারাতারিণী মন্দির এবং তার সাথে আরো বেশ কিছু দর্শনীয় স্থানগুলি। 3 রাত 4 দিনে আপনারা কিভাবে দারিংবাড়ি ও গোপালপুর ট্যুর প্ল্যানটি করবে সেই সম্পূর্ণ বিবরণ তুলে ধরবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি জয়িকা, ট্রাভেলের জয়িকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে আপনারা পাহাড়, সমুদ্র, ঝর্ণা, জঙ্গল সব একসাথে দেখতে পারবেন। আজকে আমাদের গন্তব্য দারিংবাড়ি, তাই আমাদের নামতে হবে ব্রহ্মপুর স্টেশনে। দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, ধরবো 12839 চেন্নাই মেল। ট্রেনটি ছাড়ার সময় হাওড়া থেকে 11:55 আর পরের দিন আমরা সকালবেলা নামবো ওই 8:30টায়। তো আজকে জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আপনাদের ভিডিওটি ভীষণ ভালো লাগবে। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিছনে দাঁড়িয়ে আছে চেন্নাই মেল, 11:55 ট্রেনটি ছাড়ার সময়, তো ট্রেনে উঠে যাবো। হাওড়া থেকে ব্রহ্মপুর যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে। এছাড়াও আপনারা শালিমার বা সাঁতরাগাছি স্টেশন থেকেও ট্রেন ধরতে পারেন। এমন ট্রেন বাছুন যাতে আপনারা রাতে উঠেই সকাল সকাল ব্রহ্মপুর স্টেশনে নামতে পারবেন। আমি বেশ কিছু ট্রেনের নাম এবং সময়সূচি আমার স্ক্রিনে দিয়ে রাখলাম। আমরা এখন নামলাম ব্রহ্মপুর স্টেশনে। ট্রেনটা 1 ঘন্টা লেট করেছে। এখন বাজে 9:30। 8:30টায় নামার কথা ছিল। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো। আমরা ওইদিকে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ যাবো, ওখান থেকে আমরা বার হবো আর ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। তো চলুন যাই। ব্রহ্মপুর স্টেশনে বাইরেটা চলে এসেছি, আমাদের গাড়িও কিন্তু চলে এসেছে। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। পড়বো আজকে আমরা সাইট সিইং করতে করতে কিন্তু দারিংবাড়ি গিয়ে পৌঁছাবো। আর আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। আর এই হলো আমাদের গাড়িটি। দারিংবাড়ি ভ্রমণে আজকে আমাদের প্রথম দিন। আর আজকে আমরা ঘুরে নেব বেশ কিছু দর্শনীয় স্থানগুলি। আমরা প্রথমেই চলে এসেছি করঞ্জাই মন্দিরে। কিন্তু আমাদের লিস্টে ছিল না, তাও কিন্তু ড্রাইভার দাদা আমাদের এই মন্দিরটা ঘুরিয়ে দিচ্ছে। আমরা প্রথমেই আজকে দেখে নেবো করঞ্জাই মন্দির। এই মন্দিরটা কিন্তু এক পাহাড়ের ওপরে রয়েছে। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। চারিদিকে গাছপালা রয়েছে। তো চলুন মন্দিরের ভিতরে যাই। মন্দিরের ভিতরে ভিডিও বা ফটোর কোনো পারমিশন না থাকার কারণে আমরা ভিডিও তুলতে পারলাম না। এটা কিন্তু এখানে খুব বিখ্যাত। এই ভুট্টাটা কিন্তু ড্রাইভার দাদা আমাদের দিলেন। এই ভুট্টাটা কিন্তু কাঁচা ভুট্টা, এটা কিন্তু পোড়ানো না, কিছু না। এখন মিষ্টি খেতে ভুট্টাটা, ভীষণ সুন্দর খেতে। আপনারা কিন্তু অবশ্যই ভুট্টাটা খাবেন, ভীষণ সুন্দর। পাহাড়ি আঁকা বাঁকা পথ এবং সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে।
এখন আমরা চলে এসেছি কুন্তেশ্বরী মন্দিরে। আর এই কুন্তেশ্বরী মন্দিরের পাশেই কিন্তু রয়েছে সুরাডা ড্যাম এবং সিদ্ধেশ্বর মন্দির। আর এই কুন্তেশ্বরী মন্দিরটি কিন্তু হলো উড়িষ্যার একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরটা কিন্তু বেশিরভাগ সময় বন্ধ থাকে, কিন্তু আজকে কিন্তু মন্দিরটি খোলা আছে। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করব। এটি হচ্ছে কুন্তেশ্বরী মা। কুন্তেশ্বরী মন্দির দেখার পর এইবার আমরা চলে যাব এর পাশেই আছে সিদ্ধেশ্বর মন্দির এবং সুরাডা ড্যামে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটি ভিউ দেখা যায়। আমরা চলে এসেছি এবার সিদ্ধেশ্বর মন্দিরে। আর এই সিদ্ধেশ্বর মন্দিরটা কিন্তু কুন্তেশ্বরী মন্দিরের একদম পাশেই অবস্থিত। আর এই মন্দিরটা থেকে কিন্তু খুব সুন্দর একটি ভিউ দেখা যায়। যদিও এর পাশে রয়েছে সুরাডা ড্যাম এবং সেখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, সেখান থেকে আরো সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর এই সিদ্ধেশ্বর মন্দিরটা কিন্তু একটি শিব মন্দির, কিন্তু মন্দিরটা এখন বন্ধ রয়েছে, তাই জন্য ভিতরের দৃশ্যটি দেখাতে পারলাম না। আর দেখুন এখানে কিন্তু আরো ছোট ছোট শিব মন্দির রয়েছে, আর তার সাথে আছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে কিন্তু সুরাডা ড্যামের অপরূপ সুন্দর দৃশ্যটি দেখা যায়। তো এবার আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠবো এবং সেখান থেকে এই সুন্দর দৃশ্যটি দেখবো। ওয়াচ টাওয়ারের উপর থেকে সুরাডা ড্যামটাকে দেখতে কিন্তু সত্যি অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটা কিন্তু সত্যি মনোমুগ্ধকর। আর পাশেই রয়েছে সিদ্ধেশ্বর মন্দির, যেটা আমরা দেখলাম। দুপুরের লাঞ্চের জন্য আমরা এখন চলে এসেছি এখানকারই একটি হোটেলে। দারিংবাড়ি এসে এখানে একটি হোটেলে চলে এসেছি। এখান থেকে আমরা অর্ডার করেছি একটি মাটন থালি। আমরা এসেছি হোটেল ভাগ্যলক্ষ্মীতে। দারিংবাড়ি যাওয়ার পথে রাস্তার দুপাশে অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন। মাটন থালির দাম হচ্ছে 220 টাকা, সাথে নিয়েছিলাম ভেজ থালিও, দাম পড়েছিল 100 টাকা। দুপুরের লাঞ্চ সেরে এইবার আমরা বেরিয়ে পড়লাম আবারও আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা চলে এসেছি এখন হুলহুলা গুন্ডায়। এই হুলহুলা গুন্ডা ব্যাপারটা কি সেটা দেখার জন্য কিন্তু আমার সঙ্গে আপনাদের নিচে যেতে হবে। জায়গাটি কিন্তু হলো মূলত একটি পিকনিক স্পট। আর এর পাশেই কিন্তু রয়েছে শ্রী রামচন্দ্রের পদচিহ্ন, যেটি স্থানীয় মানুষেরা মনে করেন। হুলহুলা গুন্ডা দেখুন, পিছনে একটা ছোট্ট ঝর্ণা মতন দেখা যাচ্ছে। আর ওই যে ওই দিকটায় কিন্তু রয়েছে রামের পদচিহ্ন, শ্রী রামচন্দ্রের পদচিহ্ন। আমি সেই জায়গাটা নিয়ে দেখাচ্ছি এবং একটি জগন্নাথ বলরাম সুভদ্রাও আঁকা রয়েছে। ভীষণ সুন্দর জায়গা। স্থানীয় মানুষদের মতে এটাই কিন্তু শ্রী রামচন্দ্রের পদচিহ্ন। আমরা এখন চলে এসেছি দারিংবাড়ি ভিউ পয়েন্টে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে কিন্তু খুব সুন্দর একটি ভিউ দেখা যায়। আর আপনারা যখন আসবেন, আপনারা যে গাড়ি ড্রাইভারের সঙ্গে আসুন না কেন, আপনারা বলবেন এই জায়গাটা দাঁড়াতে। এই জায়গাটা থেকে কিন্তু ভীষণ সুন্দর একটি ভিউ দেখা যায়।
দারিংবাড়ি ভিউ পয়েন্ট থেকে কিছু দূর যেতেই আমাদের ড্রাইভার দাদা একটি জায়গায় দাঁড় করালো। দেখুন এই পুরো জঙ্গলের মাঝখানে কিন্তু এই একটাই বাড়ি, আর এখানেই কিন্তু মাত্র একজনই বাস করেন। তো এনার সাথে আমরা দেখা করলাম, আর চারিদিকটা আপনারা দেখুন পুরো জঙ্গল। আপনাদের সুবিধার জন্য একটি কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র জিও আর বিএসএনএল টাওয়ারই অ্যাভেলেবেল, অন্য কিন্তু কোনো টাওয়ার আপনারা পাবেন না এখানে। দারিংবাড়িতে আজকে আমরা চলে এসেছি আমাদের রাত্রিবেলার থাকার আস্তানাতে। হ্যাঁ, আজকে আমরা রাত্রিবেলাতে থাকবো হোটেল পদ্মা অ্যান্ড লজ। आप बोलिए कि इस होटल में क्या क्या रूम मिलता है? मिलता है मैडम, डबल बेड मिलता है, 4 बेड मिलता है। मिनिमम प्राइस रहता है 1000 रुपये से स्टार्ट करके 5000 तक रहता है। डबल बेड भी है, 4 बेड भी है, एसी भी है, नॉन एसी भी है, डॉर्मेट्री भी है। अच्छा, और सबसे कम प्राइस में? कम प्राइस मिनिमम 1000 रुपये। 1000 रुपए। और नॉन एसी रूम? नॉन एसी रूम मिनिमम 1000 रुपये मिलता और एसी रूम? है। एसी रूम मिनिमम 1500। ओके। और यहाँ पे खाना का भी? खाने का रेस्टोरेंट है, अवेलेबल है, मिल जाएगा। फोन नंबर है 7978166733। আমরা চলে এসেছি হোটেল পদ্মার একটি এসি রুমে। তো চলুন রুমটা আমি আপনাদেরকে দেখাই। ঢুকে কিন্তু এখানে একটি বেড রয়েছে, এখানে কিন্তু দুজন থাকতে পারবেন। আর দেন তারপর এখানে কিন্তু আরো একটি বেড আছে, এখানেও আপনারা দুজন থাকতে পারবেন। এখানে কিন্তু একটি ওয়ার্ড্রপ আছে, এখানে কিন্তু আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। বড় মিরর, বেশ সাজতে বুঝতে সুবিধা হবে মিররে। আর এখানে কিন্তু রয়েছে টিভি। দেখুন এখানে রয়েছে এসি। বেডের রুম, এটা কিন্তু একটি নন এসি রুম। এই রুমে ঢুকতে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একটি বেড রয়েছে বড়, এখানে আপনারা 2 থেকে 3 জন শুতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে একটি চেয়ার আছে, এখানে টাওয়েল দিয়ে দিয়েছে, ওয়ার্ড্রপ। আর ওরা কিন্তু কম্বলও এখানে দিয়েছে, দুখানে কিন্তু এখানে কম্বল আছে। আর এখানে রয়েছে টিভি, আর রয়েছে কিন্তু একটা এরকম মিরর। প্রাইস কিন্তু 1000 থেকে 1200 টাকার মধ্যে। এটা কিন্তু সিজন অফ সিজন অনুযায়ী দামটা কিন্তু ওঠানামা করে, আপনারা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবেন। বার্গেনিং করলে কিন্তু আপনারা কমেও পেয়ে যাবেন। কিন্তু এখানে কিন্তু খাবারের ব্যবস্থা আছে, আপনারা যদি বলেন ওরা কিন্তু খাবার বানিয়ে দেবে। আর এই হলো ওদের ডাইনিং এরিয়াটা। এই যে এটা হচ্ছে রাতের দারিংবাড়ি, এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে। রাতে আমরা এক চাউমিন দিয়ে আমাদের ডিনারটা সেরে নিলাম। এখানে এক চাউমিন প্রাইস পড়েছিল 50 টাকা। দারিংবাড়ি ভ্রমণে আমাদের দ্বিতীয় দিন। আমরা কিন্তু কালকে সাইট সিনিং করতে করতেই দারিংবাড়ি এসে পৌঁছেছিলাম। দারিংবাড়িতে আমরা ছিলাম এই হোটেলটি, এটা হচ্ছে হোটেল পদ্মা অ্যান্ড লজ। আজকে দারিংবাড়িতে আমরা বেশ কিছু স্পট গুলো ঘুরে দেখবো, আর সেই জন্য সকাল সকালে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু ব্রেকফাস্টের জন্য চলে এসেছি এখানকার একটি দোকানে। এখানে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, যেরকম ইডলি, ধোসা, বড়া এবং কচুরি, পরোটা, অনেক কিছু কিন্তু এখানে টিফিনে পেয়ে যাবেন। ইডলি হলো 30 টাকা, 4 পিস ডাল বড়া, সঙ্গে এরকম তরকারি, চাটনি রয়েছে, এটার দামও 30 টাকা। আর আপনারা যদি কচুরি খেতে চান সেটাও পেয়ে যাবেন, এখানে 4 পিস কচুরির দামও হচ্ছে 30 টাকা। এছাড়াও কিন্তু এখানে পরোটা, লুচি ইত্যাদিও পেয়ে যাবেন। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এবার এগিয়ে চলেছি আজকে দারিংবাড়ি ভ্রমণের আমাদের দ্বিতীয় দিনের বেশ কিছু দর্শনীয় স্থানগুলি দেখতে। দারিংবাড়ি দ্বিতীয় দিনে আমরা আজকে প্রথমেই দেখে নেব হিল ভিউ পার্ক। হিল ভিউ পার্কের এখানে চলে এসেছি। এখানে এন্ট্রি প্রাইস আছে, এখানে এন্ট্রি টিকিট পার হেড 10 টাকা করে। তো আমরা টিকিটটা কেটে নেব। টিকিট কেটে নিয়েছি, এইবার আমরা পার্কের ভিতরে ঢুকবো। এখানে কিন্তু খুব সুন্দর একটি ভিউ দেখা যাবে, আর চারিদিকে দেখুন পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর।
আর এখান থেকে কিন্তু আপনারা পাহাড়ের এই মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। দেখুন এখানটায় কিন্তু একটি পার্ক মতন করা আছে, এখানে কিন্তু বাচ্চাদের আসলে ভীষণ ভালো লাগবে। আর চারিদিকে দেখুন সবুজ, পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা এখন হিলভিউ পার্কের একদম ভিতরে চলে এসেছি। আর পিছনে দেখুন রয়েছে ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এইবার আমরা যাব বাটারফ্লাই পার্কে। আর এই বাটারফ্লাই পার্কটা কিন্তু হিল ভিউ পার্কের একদম অপোজিটেই রয়েছে। এটা হচ্ছে হিল ভিউ পার্ক আর ঠিক এর অপোজিটেই দেখুন এটা কিন্তু বাটারফ্লাই পার্ক। আর এখানেও কিন্তু এন্ট্রি টিকিট আছে, এখানে কিন্তু পার হেড 15 টাকা করে লাগবে। তো চলুন এবার যাবো বাটারফ্লাই পার্কে। বাটারফ্লাই পার্কে চলে এসেছি, গেটটা কিন্তু খুব সুন্দর। এই বাটারফ্লাই এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, এখানে কিন্তু বড় একটি প্রজাপতি রয়েছে আর রয়েছে কিন্তু বিভিন্ন রকমের গাছপালা, যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। নমস্কার, আপনারা হয়তো সবাই নীলমণিদাকে চেনেন। দারিংবাড়ি ভ্রমণে উনি আমাদের সঙ্গে রয়েছেন। নীলমণিদা, ওনার কাছ থেকে শুনে নেবো যে দারিংবাড়ি আপনারা কিভাবে ঘুরবেন ওনার সাথে এবং সবকিছু डिटेल्स उन्हें बोला। हाँ, आप बोलिए कि आपका पैकेज कितने हैं और आप कैसे घुमाते हैं यहाँ पर? दीदी ये 2 टाइप का रहता है। शुद्ध गाड़ी नेबे तो गाड़ी प्रोवाइड होबे, यदि पैकेज नेबे तो पैकेज 6 जन হলে মিনিমাম 8 জন হলে 5000 টাকা में हो जाए। यदि 6 जन হলে ওই প্যাকেজটা 6000 हो जाए। अच्छा। यदि 4 जन हले वही पैकेजटा 7000 हो जाए। आप 2 3 जन 4 जन आया है तो पैकेज ज्यादा हो जाता है, इसलिए ओनली गाड़ी नेबे तो गाड़ी नेबे। होटल मैं बुकिंग कर दूंगा, कोई 4 सीटर अच्छी, 8 सीटर अच्छी, 6 सीटर अच्छी, 15 सीटर अच्छी, 20 सीटर अच्छी। আপনারা অনেকজন যদি আসেন তাহলেও আপনারা ওনার সঙ্গে আসতে পারেন, আর যদি আপনারা 4 জন আসেন তাহলেও হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে আমরা প্যাকেজ নেব না শুধু গাড়ি নেব তাহলেও কিন্তু হবে। আপনাদের যেভাবে মনে হবে আপনারা কিন্তু সেভাবেই আসতে পারেন। গাড়ি আসবেন আপনারা নীলমণিদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। আর এই গাড়িতে আমরা 4 সিটার যে গাড়িগুলি, সেই গাড়িগুলি যদি নেন তাহলে কত টাকা পড়বে? এই 4 सीटर जो गाड़ी 4 सीटर आपको वही 8500 देबे, तो पार्किंग ड्राइवर फुडिंग आलादा হবে। যদি 9500 3 दिन জন্য, যদি 4 दिन ঘুরবে তো ওই গাড়ি 10500 আসবে আর ড্রাইভার ফুডিং 1000 টাকা 11500 টাকা। উনি কিন্তু গাইড করে আপনাদের সব জায়গাগুলো ঘুরিয়ে দেবেন। উনি কিন্তু খুব ভালো মানুষ, আমাদের কিন্তু সব জায়গাগুলো খুব ভালো করে ঘোরাচ্ছেন। আপনারা অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এখন চলে এসেছি এমু পার্কে। আর এমু পার্কে ঢুকতে গেলে কিন্তু এখানে 10 টাকা করে টিকিট লাগবে। এই যে এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে, রয়েছে বড় বড় এমু পাখি রয়েছে এখানে, সুন্দর সাজানো গোছানো দেখুন। আর সাইডে কিন্তু একটা ছোট পার্কও রয়েছে। চলুন এই দেখুন এখানে কিন্তু রয়েছে এমু পাখি, কত বড় বড়। এই যে একটা ওই একটা আর ওই যে ওইদিকে একটা আসছে। এসেছি এখন লাভার্স পয়েন্টে। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপূর্ব, চারিদিকে কিন্তু পুরো সবুজ হয়ে রয়েছে, গাছপালা রয়েছে, দূরে কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে ওই দূরে, যদিও কুয়াশা খুব আবছা ভাবে দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের
নিচে নামতে হবে। ওই যে দেখুন দূরে আওয়াজটা কিন্তু শোনা যাচ্ছে, ওইখানেই কিন্তু ছোট্ট ওয়াটারফলসটা রয়েছে। চলে এসেছি এখন লাভার্স পয়েন্টে। লাভার্স পয়েন্টে যেটা বললাম আপনাদের, একটা ছোট্ট ঝর্ণা রয়েছে, একটা পাহাড়ি নদী যেটা একটি ছোট্ট ঝর্ণা সৃষ্টি করেছে। সেই ঝর্ণাটাই কিন্তু এখান থেকে বয়ে গেছে, দেখুন জলটা কিন্তু ঠিক এখান থেকে পড়ছে। আর এখান থেকে চলে এসে কিন্তু ওইখানে আরো একটি ঝর্ণা, ছোট্ট একটি ঝর্ণা সৃষ্টি করেছে। আর পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে শোভাটা অপরূপ। বসে কিন্তু আপনারা বিভিন্ন ছবি এবং ফটো নিতে পারেন। জলটা কিন্তু ভীষণ ঠান্ডা আর ভীষণ ভালো লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে। যাবো হচ্ছে মিগুমা ওয়াটারফলস। আর এই যে গাড়িগুলো কিন্তু এই যে পিছনে পার্কিং করা হয়েছে, আর আমাদের যেতে হবে কিন্তু ওই রাস্তাটা চলে গেছে ওখান থেকে। পিছনে কিন্তু পাহাড়ের রেঞ্জ গুলো দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই দিকেও কিন্তু রয়েছে সেম এরকম পাহাড়ের রেঞ্জ, দেখুন কি সুন্দর লাগছে কিন্তু, অপরূপ প্রকৃতি, অপরূপ দৃশ্য। আপনারা যদি না আসেন, নিজের চোখে না দেখেন, তাহলে কিন্তু দারিংবাড়ি কি আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন না। আপনারা নিজে আসবেন, নিজেরাই সেখানে দেখবেন, প্রকৃতিকে উপভোগ করবেন, তবেই কিন্তু দারিংবাড়ির আসল মজাটা আপনারা পাবেন। চারিদিকের যে ভিউ আর রাস্তাগুলো যেরকম সুন্দর, চারিদিকে যেরকম গাছপালা, ওয়াটারফলস, এভরিথিং ভীষণ সুন্দর। এক কথায় কিন্তু দারিংবাড়ি অনবদ্য। দেখুন এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের সোজা চলে যেতে হবে। এখানে সাইডে দোকান রয়েছে, এখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন। মিগুমা ওয়াটারফলসে এই রাস্তাটা আছে, এখান থেকে যেতে হবে। এখানে কিন্তু টিকিট কাটতে হবে, এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 10 টাকা করে। তো টিকিটটা আমরা কেটে নেবো এখান থেকে। লাঠি আছে, এই লাঠিগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে। লাঠি নিয়ে নিয়েছে, এখানে কিন্তু লাঠি রয়েছে, এটার কোনো চার্জ লাগবে না। এই লাঠি নিয়ে কিন্তু আমাদের নিচে নামতে হবে। রাস্তাটা কিন্তু ভীষণ খাড়াই রয়েছে, তো আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু লাঠিটা সঙ্গে করে নিয়ে আসবেন আর খুব সাবধানে নামার চেষ্টা করবেন। এখান থেকে রাস্তাটা কিন্তু দুদিকে চলে যাচ্ছে, এইদিকে যদি যান তাহলে কিন্তু ভিউ পয়েন্ট, আর এই উপরে উঠলে কিন্তু এইদিকে রয়েছে ওয়াটারফলস। তো আমরা ওয়াটারফলস এর দিকেই যাবো। কাছাকাছি চলে এসেছি, শোনা যাচ্ছে ওয়াটারফলস, কিন্তু জায়গাটা আপনারা একবার শুধু দেখুন, প্রচন্ড কিন্তু খাড়াই, এখানে কিন্তু পাথর রয়েছে, খুব সাবধানে নামতে হবে নিচে। আমরা চলে এসেছি মিগুমা ওয়াটারফলসে। তো এই হচ্ছে ওয়াটারফলসটা, বেশ অনেকটাই উঁচু ফলসটা। মিগুমা ওয়াটারফলস দেখে এবার আমরা কিন্তু উপরের দিকে এভাবে উঠছি। আর জায়গাটা শুধুমাত্র একটু আপনারা দেখুন, এখনো কিন্তু অনেকটা উঠতে হবে। চলুন আস্তে আস্তে কিন্তু ওঠা যাক। এখানে কিন্তু খুব সাবধানে উঠতে হবে, যেহেতু কোনো সিঁড়ি করা নেই। আপনারা যখন আসবেন ভীষণ সাবধানে আসবেন। আর নামা যতটা সহজ ছিল, ওঠা কিন্তু অনেকটাই কঠিন। খুব সহজেই নেমে গেছিলাম, কিন্তু উঠতে কিন্তু বেশ অনেকটাই কষ্ট হচ্ছে। এবার আমরা গাড়িতে উঠে পড়বো। এবার আমরা যাচ্ছি নেক্সট স্পট, আমরা এবার যাবো হচ্ছে মান্দাসরু। তো চলুন যাওয়া যাক মান্দাসরু টুরিস্ট প্লেসে। এখানেই আমরা আজকে লাঞ্চ করব। আপনারা যদি খেতে চান আগে থেকে এখানে কিন্তু বলে রাখতে হবে, আমাদের ড্রাইভার দাদা আগে থেকে বলে রেখেছিলেন। আর ভিতরে কিন্তু রয়েছে খুব সুন্দর একটি ভিউ এবং রয়েছে ম্যাগনেট হিল। টিকিট রয়েছে এখানে কিন্তু 10 টাকা করে পার পার্সন টিকিট লাগছে। প্রত্যেকটা জায়গাতেই এখানে কিন্তু টিকিট লাগছে। এখানে কিন্তু খাবারের চার্ট দেওয়া আছে, তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে খাবার কিন্তু আপনাদের আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে। আপনারা যে গাড়িতে
গাড়িতেই আসেন না কেন সেই গাড়ি ড্রাইভারকে বলবেন যে আপনারা মান্দাসরতে দুপুরের লাঞ্চটা করতে চান, তাহলে ওনারাই বলে রাখবেন। তো চলে এসেছি মান্দাসরো ইকো ট্যুরিজমের ডাইনিং হল। এখানেই কিন্তু আজকে আমরা লাঞ্চটা করব। আর এখানের কিন্তু বিশেষ আকর্ষণ এখানকার আদিবাসীদের হাতের দেশি মুরগির ঝোল। এটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। এছাড়াও এখানে সবজি ভাতের দাম 100 টাকা, ডিম ভাত এখানে 140 টাকা, আর দেশি মুরগি কিন্তু এখানে 200 টাকা। এটা হচ্ছে মান্দাসরো ইকো ট্যুরিজম, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। চলুন দেখাই ভিতরে, আসুন। মান্দাসরো ইকো ট্যুরিজমে এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, এখানে কিন্তু কটেজ রয়েছে। তো আপনাদের আমি কটেজ গুলোও দেখাবো, আপনারা চাইলে এখানে কিন্তু থাকতেই পারেন প্রকৃতির মাঝে। মান্দাসরো হলো উড়িষ্যার কান্ধমাল জেলার পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রাকৃতিক উপত্যকা, যা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। মান্দাসরো ভ্যালি নেচার ক্যাম্প এই উপত্যকার উপরে অবস্থিত, যা থেকে উপত্যকার সুন্দর দৃশ্য দেখা যায়। এছাড়াও এখানে রয়েছে 2টি ওয়াচ টাওয়ার এবং চিলড্রেন্স পার্কও রয়েছে। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে কিন্তু আপনাদের আগে থেকে অনলাইনে বুকিং করে আসতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমার স্ক্রিনে দিয়ে রাখলাম। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আমরা চলে এসেছি এখন একদম ওয়াচ টাওয়ারের ওপরে। আর দেখুন এখানে পাহাড়ের রেঞ্জগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। সত্যিই খুব মনোমুগ্ধকর পরিবেশ। আমরা এখন চলে এসেছি মান্দাসরো ইকো ট্যুরিজম ম্যাগনেট হিলে। এই জায়গাটা কিন্তু আপনারা আসলে খুব সুন্দর একটি পাহাড়ের দৃশ্য দেখতে পারবেন, যেখানে কিন্তু সারিবদ্ধভাবে পাহাড়ের রেঞ্জগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর তার সঙ্গে এখানে আরো একটি আশ্চর্য বিষয়, এটা হচ্ছে ম্যাগনেটিক হিল। তো এই ম্যাগনেটিক হিলটা হচ্ছে এইটা, যখন এই পাহাড়গুলো রয়েছে, এই ন্যাড়া মাঝখানে যে পাহাড়টা, এইটাকে কিন্তু বলছে ম্যাগনেটিক হিল এই পাহাড়টিকে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আপনারা কিন্তু এখানে বেশ ভালো একটি সময় কাটাতে পারেন। চলে এসেছি দারিংবাড়ির সানসেট পয়েন্ট। আর জায়গাটা দেখুন খুব সুন্দর, অনেকটা উঁচু থেকে দেখা যাচ্ছে। ওই দূরে পাহাড়ের রেঞ্জ গুলো দেখুন দেখা যাচ্ছে। যদিও সানটা এখন সেট হয়ে গেছে, মানে সূর্য এখন ডুবে গেছে, তো সানসেট তো দেখতে পাইনি, কিন্তু চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। সেই ছোট্ট ছোট্ট বাড়িগুলো কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে। ভিউটা কিন্তু খুব সুন্দর, সানসেট পয়েন্টটা কিন্তু ভীষণ সুন্দর, আপনারা অবশ্যই আসবেন। মন্দিরটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই যে সানসেট পয়েন্ট। আর এই সানসেট পয়েন্টের অপোজিটে কিন্তু এই মন্দিরটি নতুন এখনো কিন্তু কাজ চলছে, এখনো মন্দিরটি কিন্তু নির্মাণ কার্য চলছে। আর এটি কিন্তু একটি বজরংবলীর মন্দির। তো আপনারা এটা দেখতে পারবেন, যদি পরে আসেন তাহলে কিন্তু মন্দিরটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, তখন আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে ট্রাভেল ভিলেজ ভিউ পয়েন্ট। ওই দিকটাই ছিল হচ্ছে সানসেট পয়েন্ট, যেটা আপনাদের আমি দেখালাম। আর এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, ট্রাভেল ভিলেজ ভিউ পয়েন্ট। একটু গ্রাম আছে, এখানে কিন্তু ছোট ছোট ঘর রয়েছে। এই হলো জায়গাটি, চারিদিকে কিন্তু পাহাড় দিয়ে ঘেরা। দ্বিতীয় দিনের ভ্রমণ এখানেই সম্পন্ন হলো। আর ফেরার পথে নিয়ে নিলাম এই পাহাড়ি ফুলটা। গুড মর্নিং সবাইকে। আজকে দারিংবাড়ি ভ্রমণের আমাদের তৃতীয় দিন এবং শেষ দিন। আজকে কিন্তু আমরা চলে যাব গোপালপুর সি বিচে। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। আজকে কিন্তু আমাদের বেশ কিছু সাইট সিন ঘোরা বাকি আছে, আমরা কিন্তু সেগুলো আজকে ঘুরে নেব। ভ্রমণের আজকে কিন্তু আমাদের শেষ দিন। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি প্রথমেই কফি প্ল্যান্টেশন। এন্ট্রি প্রাইসও আছে, এখানে এন্ট্রি প্রাইস পার হেড 10 টাকা করে। এইগুলো কিন্তু এখন কাঁচা অবস্থায় আছে, এগুলো কিন্তু প্রসেসড করে কিন্তু বানানো হয়। এগুলো কিন্তু অনেক এরকম রয়েছে, দেখুন
এই দেখুন, এই বীজ হচ্ছে, এটা কিন্তু কফির বীজ। যে কফি আমরা খাই সেই কফির কিন্তু বীজ। আর এখানে কিন্তু প্রচুর এরকম কফি গাছ রয়েছে। এটাকে কিন্তু শুকিয়ে কিন্তু ওটা বিভিন্ন প্রসেস করে কিন্তু কফি বানানো হয়। আর এই ছাড়াও দেখুন ভিতরে এবং সাইডে অনেক এরকম গাছ কিন্তু আছে। এটা কিন্তু ব্ল্যাক পেপার বা গোলমরিচ যেটা আমরা বলি, কিন্তু কাঁচা রয়েছে। আর পুরো দেখুন গাছটাতে এরকম হয়ে রয়েছে গোলমরিচ। আমার হাতে কিন্তু রয়েছে গোলমরিচ, আর এই যে আমার পিছনে রয়েছে গোলমরিচ গাছ, এখান থেকে কিন্তু একটা গোলমরিচ পারলাম। এরকম কিন্তু অনেক গোলমরিচ হয়ে ঝুলছে গাছে। আর এটা এখন কাঁচা অবস্থায় রয়েছে। রকম গাছপালা আছে, শুধু কফি গাছ না। আর দারিংবাড়িকে কেন যে উড়িষ্যার কাশ্মীর বলা হয় সেই জিনিসটা কিন্তু ফিল করতে পারছি। প্রচন্ড ঠান্ডা কিন্তু এখানে। আর আপনারা যদি শীতকালে আসেন তাহলে কিন্তু অবশ্যই শীতের পোশাক নিয়ে আসবেন আপনারা যদি আসেন শীতকালে। কফি গার্ডেনের বাইরে কিন্তু এরকম দোকান রয়েছে, এখানে কিন্তু ওরা এরকম গোলমরিচ, তারপরে ধরুন যে কফি, এগুলি কিন্তু ওরা বিক্রি করছে। তার সঙ্গে কিন্তু এখানে এরকম কিন্তু হলুদ, এগুলো কিন্তু ওরা সবকিছু বিক্রি করছে। তার সঙ্গে রয়েছে এরকম দারচিনি, এগুলো কিন্তু সবকিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এগুলো কিন্তু অর্গ্যানিক, খুব ভালো। তো আপনি এখান থেকে কিনতে পারেন। 50। আর এই হলদি কা 100, এটাও কিন্তু 100 টাকা। আর এটাও কিন্তু 50 টাকা দারচিনি। কফি হচ্ছে 100 টাকা করে কফি। কফি গার্ডেনের বাইরে এবং ভিতরে এরকম বিভিন্ন রকম জিনিসের দোকান আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন। এই 100 গ্রাম 80, 100 গ্রামের দাম এখানে 80 টাকা। আর এটা 200 গ্রাম। দেখো পাউডার দেখো, বাসনা দেখো। কফির একটা স্মেল আছে এখানে। এটা 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 কিতনে বলে? 160। 160। ये क्या है? इसका बीज है, कॉफी का बीज। हाँ, कॉफी बीज। इसका प्राइस 200। এটা 200 रुपए 90। আর ये 100। এটা 100। कलर अलग क्यों है? ये मुंडा हल्दी से खुंडा हल्दी से हल्दी गुंडा सेटा। ও আচ্ছা, এটা हाँ, এটা পাউডার সেটা। এইটা পাউডার এটা। ও এটা আচ্ছা। মুন্ডাটা তলে পড়ি নাকি মুন্ডা হলদি। ও এখানে কিন্তু আপনারা কাঁচা হলুদ এবং গুঁড়ো হলুদ সবকিছুই পেয়ে যাবেন। কফি গার্ডেনের বাইরে থেকে কিন্তু কফিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। কফি গার্ডেনের বাইরে কিন্তু একটি টি বা কফি স্টল, এখানে কিন্তু আমরা কফি নিয়ে নিয়েছি। এটা আমেজে কিন্তু কফিটা খেতে বেশ ভালো লাগবে। আপনারা কিন্তু এই কফি গার্ডেনে আসলে অবশ্যই কিন্তু এখানকার কফিটা ট্রাই করবেন। আর এখানকার কফির টেস্ট কিন্তু পুরো অন্যরকম খেতে, ভীষণ সুন্দর খেতে। অবশ্যই কিন্তু খাবেন। এক কাপের প্রাইস হচ্ছে 20 টাকা, প্রাইসটা একটু বেশি হলেও খেতে কিন্তু ভীষণ সুন্দর। আমরা এখন যাবো হচ্ছে পাইন ফরেস্টে। এই যে দেখুন পিছনে হচ্ছে কফি গার্ডেন, যেখানে আমরা গিয়েছিলাম কফি গার্ডেন, ঠিক তার অপোজিটে কিন্তু রয়েছে এই যে পাইন ফরেস্ট। চলে এসেছি পাইন ফরেস্টে। আর এখানে এই যে এগুলো কিন্তু পাইন গাছ, বড় বড় দেখুন এই গাছগুলো রয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই পাইন ফরেস্টে এন্ট্রি টিকিট লাগছে না। আমরা এখন চলে এসেছি রেনবো ওয়াটারফলসে। আর এটাই কিন্তু রেনবো ওয়াটারফলস যাওয়ার রাস্তা। আর এইখান থেকে কিন্তু ওয়াটারফলস এর আওয়াজটা শোনা যাচ্ছে। কিন্তু একটা লাঠি এখান থেকে নিয়ে নিতে হবে সবাইকে। এটা কিন্তু কি সুন্দর, চারিদিকে কিন্তু পুরো সবুজ হয়ে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর ওয়াটারফলস এর আওয়াজটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। ওয়াটারফলসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখনো কিন্তু একদম ওয়াটারফলস এর আমরা কাছে যাবো, এখনো কিন্তু অনেকটাই নামতে হবে। তুমি যাওয়া যাক।
এখন চলে এসেছি রেনবো ওয়াটারফলস এর কাছে। এই দেখুন রেনবোটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে এটা কিন্তু রেনবোটা। এখন চলে এসেছি বাঙালি ভ্যালি হিল টপে। এই পিছনে যে ভ্যালিটা দেখছেন আর উপরে দেখুন এই পাহাড়ের রেঞ্জ গুলো দেখা যাচ্ছে, ওইদিকে পাহাড়ের রেঞ্জ গুলো দেখা যাচ্ছে, আর এই হচ্ছে বাঙালি ভ্যালি হিল টপ। আর দারুণ সুন্দর কিন্তু জায়গাটা, ভ্যালিটা, আর পুরো চারিদিক সবুজে মোড়া, দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো। আর দেখুন ওই যে রাস্তা, ওইখানে দেখা যাচ্ছে একটা রাস্তা, ওখান থেকে কিন্তু আমরা আসলাম। আর জায়গাটা আমি একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাতে বলবো। দেখুন কি সুন্দর কিন্তু জায়গাটা। আমরা এখন চলে এসেছি দারিংবাড়ির মৃদুমন্দ ওয়াটারফলসে। এই মৃদুমন্দ ওয়াটারফলস যাওয়ার জন্য আমাদের কিন্তু বেশ অনেকগুলি সিঁড়ি স্টেপ পার করে যেতে হবে, প্রায় 175টিরও বেশি সিঁড়ি আছে। আর তো আমাদের কিন্তু সিঁড়ি থেকে নিচে নেমে তারপর ওয়াটারফলসে যেতে হবে। ফলস গুলো যেরকম সিঁড়ি ছিল না, এই ওয়াটারফলস এর কিন্তু সিঁড়ি রয়েছে। আপনারা যারা ওই ওয়াটারফলস গুলো যেতে পারবেন না বা নামতে পারবেন না, তারা কিন্তু এখানে আসতে পারেন। বিশেষ করে বয়স্ক মানুষরাও কিন্তু এখানে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এখানে কিন্তু সিঁড়িগুলো কিন্তু খুব বেশি নেই, খুব ছোট ছোটই রয়েছে, অসুবিধা হবে না আসতে। তো চলুন যাওয়া যাক। স্টোনফুল ভ্যালিতে কিন্তু রাস্তাগুলো ব্যাক নিয়েছে। এই রাস্তাগুলো থেকে কিন্তু আমরা এসেছিলাম। আর ভ্যালিটা কিন্তু ভীষণ সুন্দর, আপনারা অবশ্যই জায়গাটা আসতে পারেন, কিছুটা সময় কাটাতে পারেন। আর জায়গাটা দেখুন পুরো সবুজ চারিদিকে, ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা। তো চলুন এবার আমরা যাবো নেক্সট স্পটে। আমরা এখন যাবো ব্রাহ্মণীদেবী ওয়াটারফলসে। ওয়াটারফলসে যেতে গেলে আমাদের এই নিচের সিঁড়ি দিয়ে অনেকগুলো স্টেপ পার করে যেতে হবে। ওয়াটারফলসের আওয়াজটা এখান থেকে শুনতে পাচ্ছি। আর এখানে কিন্তু অনেক ওয়াটারফলস আছে, ওয়াটারফলস গুলো দেখে শেষ করা যাবে না, প্রচুর ওয়াটারফলস রয়েছে। আর তো চলুন যাওয়া যাক। এটাই হচ্ছে ব্রাহ্মণীদেবী ওয়াটারফলস। এরপরে আমরা যাব হচ্ছে জিরাং মনেস্ট্রি এবং খাসাডা ওয়াটারফলস। আমরা চলে এসেছি খাসাডা ওয়াটারফলসে। ওয়াটারফলসটা নিচে, খুব বেশি কিন্তু এই ওয়াটারফলসটা সিঁড়ি নেই, একদম কাছে। দেখুন এই যে এই কয়েকটা সিঁড়ি নামলাম এইখানে। আর এটা কিন্তু একটু মেনলি মানে পিকনিক স্পট। এখানে কিন্তু দেখুন অনেকেই পিকনিক করছেন, এখানে কিন্তু আপনারা কিছুটা সময়ও কাটান। এইখান থেকে দেখো একটা ছোট্ট ইয়ে পড়ছে, দূর থেকে দেখা যাচ্ছে, ওটাই কিন্তু খাসাডা ওয়াটারফলস। বর্ষাকাল থাকলে আর একটু বেশি জল থাকে। তো চলুন একদম সামনে গিয়ে দেখি। চলে এসেছি খাসাডা ওয়াটারফলসে। দেখুন পিছনে রয়েছে খাসাডা ওয়াটারফলস। এখানে কিন্তু অনেকে স্নান করছে, আর এটা কিন্তু মেনলি পিকনিক স্পট। এখানে কিন্তু বসে অনেকে খাবার দাবারও খাচ্ছে। দেখুন চারদিকে কিন্তু প্রচন্ড ক্রাউড আপনারা দেখতে পাবেন। আর এই পিছনে কিন্তু রয়েছে এই সুন্দর একটা ভিউ, এখানেও কিন্তু অনেকে স্নান করছে। এই ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এইবার আমরা যাচ্ছি জিরাং মনেস্ট্রির দিকে।
এখন চলে এসেছি জিরাঙ্গা মনেস্ট্রিতে। এই মনেস্ট্রি কিন্তু পূর্ব ভারতের সব থেকে বড় মনেস্ট্রি। মনেস্ট্রিটা আর চারিদিকে আপনারা কিন্তু তিব্বতী একটি ছোঁয়া দেখতে পারবেন। আর এখানে এন্ট্রি ফিস লেগেছে 5 টাকা করে পার পার্সন। আর মনেস্ট্রিতে কিন্তু খুব শান্ত নিরিবিলি পরিবেশটা। আর প্রত্যেকটা মনেস্ট্রিতে আসলেই বা বুদ্ধ মন্দিরে আসলেই কিন্তু আমাদের মনটা শান্ত হয়ে যায়। তো মনেস্ট্রির ভিতরে যাব। এখানে কিন্তু জিরাং মনেস্ট্রির পাশে এরকম কিন্তু হোটেল এন্ড রেস্টুরেন্টও আছে। এখানে কিন্তু আপনারা খেতে পারেন। এখানে কিন্তু তিব্বতীয় বিভিন্ন খাবার পাওয়া যায়, চাউমিন, মোমো থেকে শুরু করে ওদের আরো ট্রেডিশনাল খাবার এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা এখান থেকে নিয়ে নিয়েছি ভেজ স্ট্রিম মোমো। এখানে রয়েছে 10 পিস মোমো আর দাম নিয়েছিল 70 টাকা। জায়গাটা কিন্তু তিব্বতীয় ছোঁয়া আপনারা কিন্তু চারিটার দিকে দেখতে পাবেন। দেখুন এদের পেয়ার ফ্ল্যাগ গুলো এখানে রয়েছে। আর এখানে কিন্তু আপনারা তিব্বতীয়দের মতো তিব্বতীয়দের ট্র্যাডিশনাল যে ড্রেস আছে সেই কস্টিউমটা পরেও কিন্তু আপনারা এখানে ছবি তুলতে পারবেন। এখানে কিন্তু আপনারা স্তূপ দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, খুব শান্ত নিরিবিলি, ভীষণ ভালো লাগবে আপনাদের এই জায়গাটা আসলে। এই জায়গাটা কিন্তু আমি দূর থেকেই দেখছিলাম, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমি চলে এসেছি এই জায়গাটার একদম মধ্যখানে। এইবার আমরা যাচ্ছি তপ্তপানির দিকে। আর এটাই কিন্তু আজকে দারিংবাড়ি ভ্রমণে আমাদের শেষ গন্তব্য। আমরা এখন চলে এসেছি তপ্তপানি হট স্প্রিং এ। আর এটাই কিন্তু আজকে আমাদের দারিংবাড়ি ভ্রমণের শেষ গন্তব্য, তপ্তপানি হট স্প্রিং। আর এখানে কিন্তু একটি মন্দির আছে এবং রয়েছে উষ্ণ প্রস্রবণ। সবকিছু আপনাদেরকে দেখাবো। আর এরপরে কিন্তু আমরা চলে যাব গোপালপুরে। তো চলুন যাওয়া যাক। এটাই হলো তপ্তপানি হট স্প্রিং। আর এর নিচ থেকে দেখুন জলটা কিন্তু উঠছে, এটা কিন্তু গরম জল। আর এখানে কিন্তু পুজো করা হয়। তপ্তপানি হট স্প্রিং দেখে এবার আমরা বেরিয়ে যাব গোপালপুর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। দারিংবাড়ি থেকে গোপালপুর সমুদ্র সৈকতের দূরত্ব 130 কিলোমিটার। আর সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা মতো। এই ভিডিওটি অনেকটি বড় হয়ে যাওয়ার কারণে এই ভিডিওতে আমি গোপালপুর সমুদ্র সৈকত এবং আশেপাশের দর্শনীয় স্থানগুলি দেখাতে পারলাম না। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন গোপালপুর সমুদ্র সৈকত, তার সঙ্গে তারাতারিণী মন্দির, রম্ভা চিল্কা এবং আরো বেশ কিছু দর্শনীয় স্থান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।